ভূমধ্যসাগরে ২৬ বাংলাদেশিকে নিয়ে নৌকাডুবি, ইতালিগামী ৪ জনের মৃত্যু। ইব্রাহিমি মসজিদ বন্ধ করল ইসরায়েল, ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি। রুশ হামলায় কিয়েভে নিহত ৭ জন, পুতিন বাহিনীকে মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা চান জেলেনস্কি। থাইল্যান্ডে চলছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর, অর্ধশত কোটি টাকার মুকুট পরার আশায় বাংলাদেশের মিথিলা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি আমাতুল আজিজ উর্মি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আল খোমস উপকূলে ২৬ বাংলাদেশিকে নিয়ে একটি নৌকা ডুবে ৪ জনের মৃত্যু হয়েছে। রেড ক্রিসেন্ট জানায় ১৪ নভেম্বর রাতে ২টি অভিবাসী নৌকা ডুবে যায়। দ্বিতীয় নৌকায় ছিলেন ৬৯ জন, তাদের মধ্যে কেউ মারা যায়নি। উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধার ও জীবিতদের সহায়তা করেছে। ২০১১ সালে গাদ্দাফি পতনের পর থেকেই লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সেখানে শরণার্থীরা নির্যাতন ও চাঁদাবাজির শিকার হন, আর সমুদ্রপথে যাত্রা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বিস্তারিত রিপোর্টে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টায় আবারও ঘটল মর্মান্তিক নৌকাডুবি। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার আল খোমস উপকূলে ২৬ বাংলাদেশিকে বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে ৪ বাংলাদেশির মৃত্যু নিশ্চিত করেছে লিবিয়ার রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, ১৪ নভেম্বর রাতে আল খোমসের তীরের কাছে ২টি অভিবাসী নৌকা ডুবে যায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ নাগরিক, যাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিতদের উদ্ধার করে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন অভিবাসী ছিলেন, তাদের মধ্যে ৬৭ জন সুদানি এবং ২ জন মিশরীয় নাগরিক, যাদের মধ্যে কেউ মারা না গেলেও ৮ জন শিশু ছিল বলে জানা গেছে। রেড ক্রিসেন্টের উদ্ধার দল জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের বাঁচানোর চেষ্টা করে এবং মৃতদেহগুলো উদ্ধার করে। ২০১১ সালে গাদ্দাফি পতনের পর লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে ৮.৫ লাখেরও বেশি অভিবাসী সেখানে অবস্থান করছে। এই অভিবাসীদের অনেকেই নির্যাতন, চাঁদাবাজি ও যৌন সহিংসতার শিকার হয় বলে জানিয়েছে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো। অবৈধ অভিবাসন রোধে ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার কোস্টগার্ডকে সহায়তা দিচ্ছে, কিন্তু তাদের সঙ্গেই মিসিশিয়ারের যোগসাজশ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে বারবার। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় উদ্ধার অভিযান কমে যাওয়ায় সমুদ্র পথ হয়ে ইউরোপ যাত্রা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বিপজ্জনক। মানুষ সুযোগের অপেক্ষায় নয়, মৃত্যুর ঝুঁকি নিয়েই নৌকায় উঠছে। সীমান্ত সিল করে রাখলে অভিবাসীর সংখ্যা কমে না, বরং পথেই মৃত্যু বাড়ে, যা লিবিয়ার উপকূলের এই ঘটনা প্রমাণ দেয়। হেব্রনের ইব্রাহিমি মসজিদ মুসলিমদের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। পুরনো শহরে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করা হয়েছে। ইহুদি বসতকারীদের ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানায়। চেকপয়েন্ট বন্ধ থাকায় বহু ফিলিস্তিনি নিজ ঘরে ফিরতে পারেননি। স্থানীয়দের অভিযোগ, মসজিদটি পুরোপুরি দখলে নিয়ে সিনাগগে রূপান্তরের চেষ্টা চলছে। বিস্তারিত রিপোর্টে। ফের বর্বরতার চরম রূপ দেখালো বর্বর ইসরায়েল। মসজিদে যেতে ফিলিস্তিনিদের ওপর কারফিউ জারি করল দখলদার নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরের হেরবনে মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। একই সঙ্গে পুরনো শহর জুড়ে ফিলিস্তিনিদের উপর কারফিউ জারি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইহুদিদের ধর্মীয় উৎসব নির্বিঘ্ন করতে এই ব্যবস্থা নিয়েছে ইসরায়েল। আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ নভেম্বর সকাল থেকে হেরবনের পুরনো শহর এলাকায় ফিলিস্তিনিদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সামরিক চেকপয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে অনেকেই নিজ ঘরে ফিরতে পারেননি। বাধ্য হয়ে স্বজনদের বাড়িতে রাত কাটাতে হয়েছে অসংখ্য বাসিন্দাকে। হেরবন ডিফেন্স কমিটি জানায়, ১৪ ও ১৫ নভেম্বর সকাল
2 দফায় শত শত অবৈধ বসতকারী সেনা পাহারায় শহরের রাস্তায় উস্কানিমূলক শোভাযাত্রা করছে। তাদের মতে এই কারফিউ ইব্রাহিমী মসজিদের বাকি অংশ দখল করে তা সিনাগমে রূপান্তরের পরিকল্পনার অংশ। ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের শুরু থেকেই ইসরায়েল প্রতিদিন মসজিদের প্রধান সুক গেট সহ প্রবেশদ্বার প্রায় বন্ধ রাখছে। জানালাগুলো ঢেকে রাখা হয়েছে, ফলে মুসল্লিদের প্রবেশ প্রায় অসম্ভব। হেরবনের পুরনো শহরে অবস্থিত ইব্রাহিমী মসজিদ পুরোপুরি এখন ইসরায়েলিদের নিয়ন্ত্রণে। এখানে আছে প্রায় 400 অবৈধ বসতকারী, যাদের নিরাপত্তায় মোতায়েন আছে অন্তত 1500 ইসরায়েলি সেনা। 1994 সালে এক ইহুদি বসতকারীর হামলায় 29 মুসল্লি নিহত হওয়ার পর মসজিদটি 2 ভাগে ভাগ করা হয়েছে। বর্তমানে 63% অংশ ব্যবহার করছে ইহুদিরা আর 37% মুসলিমদের জন্য। ইসরায়েলের একতরফা নিয়ম অনুযায়ী বছরে 10 দিন ইহুদি উৎসবে মসজিদ সম্পূর্ণভাবে মুসলিমদের জন্য বন্ধ থাকে এবং 10 দিন ইসলামী উৎসবে ইহুদিদের জন্য। তবে 2023 সালে গাজা যুদ্ধের পর থেকেই মুসলিমদের পূর্ণ প্রবেশাধিকার আর কার্যকর নেই বলেও অভিযোগ স্থানীয়দের। রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কিয়েভে অন্তত 7 জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো শহর এবং সাধারণ মানুষ আতঙ্কিত। এই অবস্থায় প্রেসিডেন্ট জেলেনস্কি আন্তর্জাতিক অংশীদারদের আরও আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জামের আহ্বান জানিয়েছেন। এদিকে ইউক্রেন রাশিয়ার রিয়াজান অঞ্চলে তেল শোধনাগারে হামলা চালিয়েছে। 25টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে, তবে হতাহতের কোনো তথ্য দেয়নি ইউক্রেন। বিস্তারিত রিপোর্টে। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 15 নভেম্বর এই হামলায় অন্তত 7 জন নিহত হয়েছে। হামলায় শহরের আবাসিক ও বাণিজ্যিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাধারণ মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তাদের এখন এমন সহায়তা প্রয়োজন যা মানুষের জীবন বাঁচাতে সক্ষম। এর মধ্যে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নিরাপত্তা সরঞ্জাম এবং অংশীদারদের আরও দৃঢ় সমর্থন অন্তর্ভুক্ত। হতাহতের মধ্যে রয়েছে নাতালিয়া খোদেমচুক, যিনি চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই অপারেটরের স্ত্রী, যিনি 1986 সালে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন। জেলেনস্কি মন্তব্য করেছেন, প্রায় 4 দশক পর নাতালিয়া আবারও ক্রেমলিনের কারণে নতুন ট্র্যাজেডিতে জীবন হারালেন। অন্যদিকে ইউক্রেন 15 নভেম্বর জানিয়েছে তারা রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে এই হামলা রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার সক্ষমতা কমানোর অংশ হিসেবে করা হয়েছে। রিয়াজানের গভর্নর পাভেল মালকভ জানিয়েছে, রাতের আকাশে ইউক্রেনের 25টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি বলেন, ধ্বংসাবশেষ পড়ে একটি প্রতিষ্ঠানে আগুন লেগেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উল্লেখ্য, 2022 সালে যুদ্ধের পর থেকেই ইউক্রেন নিয়মিতভাবে রাশিয়ার লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। এর ফলে উভয় পক্ষের মধ্যেই উত্তেজনা ও উত্তপ্ত পরিস্থিতি অব্যাহত রয়েছে। চীন গত 7 দশকের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণের খনি আবিষ্কার করেছে। উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দাদংগৌ এলাকায় পাওয়া এই খনিতে 1444 টন স্বর্ণের মজুদ শনাক্ত হয়েছে। এটি 1949 সালের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুদ। মাত্র 15 মাসের অনুসন্ধানে খনিটির অবস্থান ও সম্ভাবনা নিশ্চিত করা হয়। ইতোমধ্যে অর্থনৈতিক সক্ষমতা যাচাই শেষ হয়েছে এবং এটিকে অতি বৃহৎ উন্মুক্ত খনি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, মোট আকরিকের পরিমাণ 2.586 বিলিয়ন টন, যেখানে প্রতি টনে গড়ে 0.56 গ্রাম স্বর্ণ পাওয়া যাবে। বিস্তারিত রিপোর্টে। চীন গত 70 বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুদ আবিষ্কারের ঘোষণা দিয়েছে। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদংগো স্বর্ণ খনিতে বিশাল এই মজুদ পাওয়া গেছে, যা 1949 সালের পর চীনের ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণের আবিষ্কার। বার্তা সংস্থা আনাদলুর 15 নভেম্বর প্রতিবেদনে বলা হয়, নতুন এই খনিতে প্রমাণিত স্বর্ণের পরিমাণ 1444.49 টন। মাত্র 15 মাসের অনুসন্ধানে খনিটির অবস্থান শনাক্ত করা হয়েছে, যা ভবিষ্যতে দ্রুত ও উন্নত মানের খনিজ অনুসন্ধানের একটি উদাহরণ হয়ে উঠতে পারে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানায়, ইতিমধ্যে খনিটি অর্থনৈতিক সম্ভাবনা যাচাই শেষ হয়েছে, ফলে স্বর্ণ উত্তোলন এবং খনি উন্নয়নের কাজ শুরু করা যাবে। খনিটিকে এখন অতি বৃহৎ উন্মুক্ত খনি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭২০ মিটার ওপরের এলাকায় বিস্তৃত এই আঞ্চলিক অঞ্চলে মোট ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে। প্রতি টন আকরিক থেকে গড়ে ০.৫৬ গ্রামে স্বর্ণ উত্তোলন সম্ভব। চীন আশা করছে এই খনি দেশের স্বর্ণ উৎপাদন বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক স্বর্ণবাজারেও বড় ধরনের প্রভাব ফেলবে। থাইল্যান্ডে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এবছর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা, যিনি শুরু থেকে বিচারক ও দর্শকদের বিশেষ নজর কাড়ছেন। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগের সঙ্গে লড়াইয়ে অংশ নিয়ে বিভিন্ন কার্যক্রম, গ্রুমিং ও প্রাথমিক বাছাই পর্বে তার পারফরমেন্স ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। ৭-৮ বছরের পুরানো একটা ভিডিও নিয়ে নেগেটিভ পাবলিসিটি করতেছেন। আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করলে আমি জিততে পারবো না। ভিডিও বার্তায় কেঁদে ভাসালেন তানজিয়া জামান মিথিলা। সাকিব আল হাসানের সাথে সম্পর্ক, সামিরা খান মাহির সাথে বাথরুম কাণ্ড, এসবের বিতর্ক যেন কিছুতেই তার পিছু ছাড়ছে না। আর এটা নিয়েই বারবার ট্রোলের শিকার হচ্ছেন এই মিস ইউনিভার্স বাংলাদেশ। ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, এই ট্রলের কারণে পিছিয়ে পড়ছেন তিনি। দেশের জন্য সুনাম ও সম্মান দুটোই বয়ে আনতে চান, তাই সব বিতর্ক কাণ্ডের জন্য ক্ষমা চেয়ে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাও ব্যক্ত করেছেন তিনি। থাইল্যান্ডে চলছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৪তম আসর। এই বছর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা, যিনি শুরু থেকে বিচারক ও দর্শকের বিশেষ নজর কাড়ছেন। বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াইয়ে অংশ নিয়ে বিভিন্ন কার্যক্রম, গ্রুমিং ও প্রাথমিক বাছাই পর্বে তার পারফরমেন্স ইতিমধ্যে প্রশংসিত হচ্ছে। বর্তমানে মিস ইউনিভার্স ২০২৫-এর প্রস্তুতি পর্ব চলছে এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ২১ নভেম্বর। মিস ইউনিভার্স ২০২৫-এর শিরোপা জিততে পারলে তানজিয়া জামান মিথিলা পাবেন বিশ্বের অন্যতম দামি ও সম্মানজনক মুকুট, যার আনুমানিক মূল্য ৫০ থেকে ৬০ কোটি টাকা। বিজয়ী হিসেবে তাকে দেওয়া হবে ২.৫ লাখ মার্কিন ডলারের মতো বার্ষিক সম্মানী, যা বাংলাদেশি টাকায় ৩ কোটি টাকার কাছাকাছি। এর সঙ্গে থাকছে নিউ ইয়র্কে ১ বছরের জন্য একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ, বিশ্বব্যাপী ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ, মানবিক কার্যক্রমে যুক্ত থাকা এবং যাতায়াত, পোশাক, মেকআপ, স্টাইল সহ সব ধরনের সুবিধা। সব মিলিয়ে মিস ইউনিভার্স হওয়া শুধু মুকুট নয়, বৈশ্বিক অঙ্গনে ১ বছরের বিশাল দায়িত্ব ও সম্মানের প্রতীক। এদিকে প্রতিযোগিতা চলাকালে পুরনো এক সম্পর্ক নিয়ে তিনি বারবার ট্রোলের শিকার হচ্ছেন। অনেক বছর আগে ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে তার সম্পর্ক ছিল, তবে এখন বিষয়টি অতীত হলেও যেন নেটিজেনরা মেতেছেন পুরনোতেই। তবে সেসব পাশ কাটিয়ে এগিয়ে চলছে মিথিলা। তবে তার আগে একই মঞ্চে শিরিন শিলা ও জান্নাতুল ঐশী এবং আনিকা আলমের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বলভাবে তুলে ধরার সম্ভাবনা তৈরি করেছেন কেবল তিনি। শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, এবার হয়তো বাংলাদেশ প্রথমবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ছুঁয়ে দেখতে পারবে। নাজমা, মাই টিভি। দর্শক, এ ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।